এই লেকচারে আমরা সিবি মোড, সি মোড এবং সিসি মোডের মধ্যে একটি তুলনামূলক আলোচনা করব। কিন্তু একটা কথা যেটা বলার প্রয়োজন সেটা হচ্ছে কমন কালেক্টর মোড এবং সি মোড এদের দুজনের মধ্যে যে বিশাল কিছু তফাৎ আছে তা নয়, কারণ আমরা যখন কমন কালেক্টর মোড সম্বন্ধে আলোচনা করেছিলাম তো তখন থেকে আমরা যেটা বলেছিলাম যে এটা হচ্ছে একটা স্পেশাল কেস অফ সি কনফিগারেশন বা কমন এমিটার কনফিগারেশন। বিশেষত ওই ধরনের সার্কিটকে আমরা যেটা বলে থাকি সেটা হচ্ছে এমিটার ফলোয়ার। তো ওই কারণে আমরা যে তুলনামূলক আলোচনা করছি সেখানে কমন কালেক্টর মোডটা দেখাচ্ছি না, এটাকে কমন এমিটার কনফিগারেশন হিসেবেই দেখাচ্ছি। তাহলে কমন বেস কনফিগারেশন এবং কমন এমিটার কনফিগারেশন এদের মধ্যে ট্রানজিস্টরের যে বিভিন্ন প্যারামিটার রয়েছে, যেমন ইনপুট ডাইনামিক রেজিস্ট্যান্স, আউটপুট ডাইনামিক রেজিস্ট্যান্স, কারেন্ট গেইন এবং লিকেজ কারেন্ট, এই চারটি প্যারামিটারের সাপেক্ষে একটা আলোচনা করা যেতে পারে। যেমন কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে ইনপুট ডাইনামিক রেজিস্ট্যান্সের মানটা হচ্ছে ভেরি লো, অফ দি অর্ডার অফ 20 ওহম, যেখানে এটাই সি মোডের ক্ষেত্রে হবে, লো হবে 1 কিলো ওহম অর্ডারের। আউটপুট ডাইনামিক রেজিস্ট্যান্স কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে ভেরি হাই, 1 মেগা ওহম অর্ডারের হয়, কিন্তু কমন এমিটার কনফিগারেশনের ক্ষেত্রে এটা হাই হয়, 10 কিলো ওহম অর্ডারের। কারেন্ট গেইন যেটা হয় কমন বেস কনফিগারেশনের লেস দ্যান ইউনিটি হয়, কিন্তু কমন এমিটার কনফিগারেশনে কারেন্ট গেইনের ভ্যালুটা হাই হতে পারে, অফ দি অর্ডার অফ 100ও হতে পারে। লিকেজ কারেন্ট যেটা আছে সেটা হচ্ছে কমন বেস কনফিগারেশনের ক্ষেত্রে ভেরি স্মল হয়, 5 মাইক্রো অ্যাম্পিয়ার ফর জার্মেনিয়াম, 1 মাইক্রো অ্যাম্পিয়ার ফর সিলিকন, কিন্তু কমন এমিটার কনফিগারেশনের ক্ষেত্রে এই লিকেজ কারেন্টটা ভেরি লার্জ হয়, 500 মাইক্রো অ্যাম্পিয়ার ফর জার্মেনিয়াম, 20 মাইক্রো অ্যাম্পিয়ার ফর দ্য সিলিকন। তাহলে এগুলো একটু এলাবোরেট আলোচনা আমরা করে নিই। আমরা জানি যে ইনপুট ডাইনামিক রেজিস্ট্যান্স অফ দ্য সিবি কনফিগারেশন ইজ মাচ লোয়ার than that of the C configuration. This fact can be seen from the definition of the input dynamic resistance of the two configuration. তাহলে এই যে ইনপুট ডাইনামিক রেজিস্ট্যান্স যেটা আমরা বললাম যে সিবি কনফিগারেশনের ক্ষেত্রে কম, সেটা আমরা কিভাবে বোঝাবো, সেটা হচ্ছে বাই দ্য ডেফিনেশন। আর আই অর্থাৎ ইনপুট রেজিস্ট্যান্স ফর সিবি কনফিগারেশন হবে ডেল্টা ভি ইবি বাই ডেল্টা আই হোয়েন ভিসিবি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, whereas Ri input resistance for C configuration is equal to delta VE by delta IB when VC is constant. এখন এই যে দুটো ইকুয়েশন তোমরা দেখো, দ্য নিউমারেটরস অফ দ্য অ্যাবাভ টু এক্সপ্রেশন আর দ্য সেম, নিউমারেটরগুলো সেম কিন্তু ডিনোমিনেটরগুলো আলাদা। তো এই যে ডিনোমিনেটর যেগুলো আছে সেটা হচ্ছে যে যখন এই যে ডেল্টা আই যেটা আছে সেটা হচ্ছে অফ দ্য অর্ডার অফ মিলি অ্যাম্পিয়ার, whereas এই যে ডেল্টা আইবি যেটা আছে সেটা হচ্ছে অফ দি অর্ডার অফ মাইক্রো অ্যাম্পিয়ার। তার মানে কি এখানে ডিনোমিনেটরের ভ্যালুটা অনেকটা কম, সেই কারণে যেটা হচ্ছে কি আর এইখানে ডেল্টা আইয়ের যে ভ্যালু যেটা আছে সেই ডেল্টা আইয়ের ভ্যালুটা হচ্ছে বেশি। তাহলে বেশি হওয়ার জন্য কি হবে যে এর যে ভ্যালুটা আর এর ভ্যালুটা কি হবে যে কম হবে, আর এখানে যে আর এর যে ভ্যালুটা সেটা বেশি হবে। তাহলে এই হচ্ছে ইনপুট রেজিস্ট্যান্সের মানটা। তাহলে কি হচ্ছে যে আরআই ফর দ্য সিবি কনফিগারেশন ইজ মাচ লোয়ার দ্যান দ্যাট ফর দ্য সি কনফিগারেশন। তাহলে এই কারণে যেটা হচ্ছে যে আরআই অর্থাৎ ইনপুট রেজিস্ট্যান্সের একটা তফাৎ চলে আসছে। এরপরে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে আউটপুট ডাইনামিক রেজিস্ট্যান্স। Let us look at the static characteristics of the two configurations. আমরা সি মোডের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স এবং সিবি মোডের আউটপুট ক্যারেক্টারিস্টিক্স সম্বন্ধে অলরেডি আলোচনা করেছি, এবং সেখানে আমরা যেটা দেখিয়েছিলাম যে উই হ্যাভ নোটেড দ্যাট দ্য আউটপুট ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য সিবি কনফিগারেশন আর অলমোস্ট হরাইজেন্টাল, যে আউটপুট যে কার্ভ যেগুলো আছে সেটা হচ্ছে অলমোস্ট ফ্ল্যাট ছিল সিবি মোডের ক্ষেত্রে। There is hardly any change in the collector current for a given variation of the collector to base voltage. তাহলে R0 সমান কত ছিল সিবি মোডের ক্ষেত্রে, ডেল্টা ভিসিবি বা ডেল্টা আইসি when I is equal to constant। কিন্তু যেহেতু দেখা যাচ্ছে যে ডেল্টা আইসি যেটা আছে ডেল্টা আইসির কোনো মানে চেঞ্জে নেই, অর্থাৎ ডেল্টা আইসি অফ দ্য অর্ডার অফ 0, সেই জন্যই R0-র যে মানটা এই R0-র মানটা ভেরি হাই হয় সিবি মোডের ক্ষেত্রে। কিন্তু আমরা যদি সি মোডটা যদি দেখি তাহলে সেই একই আউটপুট রেজিস্ট্যান্স R0 এটাকে আমরা এইভাবে লিখতে পারি ডেল্টা ভিসি বাই ডেল্টা আইসি হোয়েন আইবি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। কিন্তু এখানে যেটা দেখা যাবে যে সি মোডের ক্ষেত্রে যে
কার্ভ যেগুলো ছিল সেই কার্ভগুলো কিন্তু পুরোপুরি ফ্ল্যাট ছিল না। অ্যাজ উই ইনক্রিজ ভিসিই দ্য কালেক্টর কারেন্ট ইজ সিন টু ইনক্রিজ বাই অ্যান অ্যাপ্রিসিয়েবল অ্যামাউন্ট। তাহলে ভিসিই বাড়লে আইসির মানের একটা চেঞ্জ দেখা যাচ্ছিল। তাহলে যেটা হবে যে এখানে ডেল্টা আইসির আমরা একটা ফাইনাইট ভ্যালু পাবো। আগেরটা যেমন ক্লোজ টু জিরো ছিল, এখানে একটা ফাইনাইট ভ্যালু পাওয়া যাবে। তার জন্য কি হবে যে আর জিরোর যে মানটা, আর জিরোর মানটা ইজ নট ভেরি হাই। ভেরি হাই বলতে পারবো না, হয়তো হাই হবে বাট নট ভেরি হাই। It is of the order of 10 kilo ohm. Note that the slope of the output characteristic curve is not the same everywhere. It is for this reason that the value of the output dynamic resistance of the transistor depends on the point around which the variations are taken. এটার মানে হচ্ছে যে সি মোডের ক্ষেত্রে ভিসি বাড়ালে আইসির মানটা বেড়ে বেড়ে যাচ্ছিল, মানে কার্ভের স্লোপটা সব জায়গায় সমান না। তাই আর জিরোর মানটা কার্ভের যে পয়েন্টে আমরা বলবো সেই পয়েন্টেই একটা ভ্যালু পাবো, এবং অন্য পয়েন্টে এই আর জিরোর মানটা কিন্তু আলাদা হতে পারে। এরপর আমরা বলছি কারেন্ট গেন সম্বন্ধে। দ্য কারেন্ট গেন বোথ ডিসি অ্যাজ ওয়েল এজ এসি অফ সিবি কনফিগারেশন ইজ লেস দ্যান ইউনিটি। ইট ইজ টিপিক্যালি 0.98. The closer its value to unity, the better is the transistor. A transistor having a low value of alpha will not make a good amplifier. তার মানে যেটা হচ্ছে যে এই যে কারেন্ট গেনের যে মানটা, এই মানটা যদি একের থেকে যদি কম হয়, তার মানে যেটা হচ্ছে যে তার যে ব্যবহারিক প্রয়োগ খুব একটা ভালো হবে না। ট্রানজিস্টার হ্যাভিং এ লো ভ্যালু অফ আলফা, অর্থাৎ যদি এই আলফার ভ্যালুটা 0.95 থেকে কম হয়, তাহলে সেটা দিয়ে আমরা কোনো ভালো অ্যাম্প্লিফায়ার বানাতে পারবো না। কিন্তু দ্য কারেন্ট গেন অফ দ্য সি কনফিগারেশন ইজ কোয়াইট হাই। ইট ইজ টিপিক্যালি 100। সি কনফিগারেশনের ক্ষেত্রে কারেন্ট গেনটা অফ দি অর্ডার অফ 100, এটা 250 এই লেভেলেও হতে পারে। তাহলে কি হচ্ছে যে সাচ হাই কারেন্ট গেন ইন দ্য সি কনফিগারেশন মেক্স ইট পসিবল টু হ্যাভ কোয়াইট হাই ভোল্টেজ গেন অ্যাজ ওয়েল অ্যাজ হাই পাওয়ার গেন। তাহলে আমরা হাই ভোল্টেজ গেন পাবো, হাই পাওয়ার গেন পাবো। তার মানে ব্যবহারিক ক্ষেত্রে সি অ্যাম্প্লিফায়ারটা গুরুত্বপূর্ণ হবে। আরেকটা ফ্যাক্টর যেটা আছে লিকেজ কারেন্ট। দ্য লিকেজ কারেন্ট ইন দ্য সিবি কনফিগারেশন ইজ ভেরি লো। সিবির ক্ষেত্রে লিকেজ কারেন্টের যে মানটা সেটা হচ্ছে ভেরি লো। In the C configuration it is quite high, few hundred microampere. The leakage current in a transistor is due to the flow of the minority carrier. তাহলে মাইনরিটি ক্যারিয়ারের ফ্লোয়ের জন্য লিকেজ কারেন্টটা পাওয়া যাচ্ছে। দ্য কনসেন্ট্রেশন অফ দিস মাইনরিটি ক্যারিয়ার ইজ ভেরি মাচ ডিপেন্ডেন্ট অন টেম্পারেচার, এবং এই টেম্পারেচারের ওপরে এই লিকেজ কারেন্টের মান তথা মাইনরিটি ক্যারিয়ারের সংখ্যা খুব ডিপেন্ড করে। দাস দ্য লিকেজ কারেন্ট ইজ টেম্পারেচার ডিপেন্ডেন্ট, এবং এই জন্যই এটা হচ্ছে টেম্পারেচার ডিপেন্ডেন্ট। অ্যাজ দ্য টেম্পারেচার রাইজেস দ্য লিকেজ কারেন্ট রাইজেস, মানে টেম্পারেচার বাড়লে লিকেজ কারেন্টটা বাড়বে। দিস মে লিড টু হোয়াট ইজ নোন অ্যাজ দ্য থার্মাল রানওয়ে অফ দ্য ট্রানজিস্টার। The high value of the leakage current as its rapid increase with temperature in C configuration is its great disadvantage. তাহলে C কনফিগারেশনের ক্ষেত্রে একটা বড় ডিসঅ্যাডভান্টেজ হলো থার্মাল রানওয়ে। থার্মাল রানওয়ে মানে হচ্ছে যে হাই টেম্পারেচারে কি হবে, লিকেজ কারেন্টটা অনেকটা পরিমাণে বেড়ে যাবে। Since silicon transistors have much less leakage current as compared to germanium transistors, we prefer to use silicon transistor. যেহেতু সিলিকন ট্রানজিস্টারের ক্ষেত্রে লিকেজ কারেন্টের মানটা কম, তাই দেখা যায় যে আমরা সিলিকন ট্রানজিস্টারটা প্রেফার করি। হোয়াই সি কনফিগারেশনস ইজ ওয়াইডলি ইউজড ইন অ্যাম্প্লিফায়ার সার্কিটস। যখন অ্যাম্প্লিফায়ার সার্কিট হয় তখন আমরা সি কনফিগারেশনটা প্রেফার করি। দ্য মেন ইউটিলিটি অফ এ ট্রানজিস্টার লাইজ ইন ইটস অ্যাবিলিটি টু অ্যাম্প্লিফাই উইক সিগন্যালস। আমরা দেখেছি যে অ্যাম্প্লিফায়ারে কি হয়, উইক সিগন্যালকে অ্যাম্প্লিফাই করা হয়। দ্য ট্রানজিস্টার অ্যালোন ক্যান নট পারফর্ম দিস ফাংশন। ট্রানজিস্টার একাই কিন্তু এই ফাংশনটা করতে পারে না। উই হ্যাভ টু কানেক্ট সাম প্যাসিভ কম্পোনেন্টস সাচ এজ রেজিস্টার্স, ক্যাপাসিটার্স অ্যান্ড এ বায়াসিং ব্যাটারি, এবং বায়াসিং ব্যাটারি দিয়ে এই কাজটা করা হয়। সাচ এ সার্কিট ইজ দেন কল্ড অ্যাম্প্লিফায়ার। তাহলে এই ধরনের সার্কিটকে অ্যাম্প্লিফায়ার বলা হয়, যেটা কি করে না কোনো একটা পার্টিকুলার সিগন্যালকে অ্যাম্প্লিফাই করে। ভেরি অফেন এ সিঙ্গেল ট্রানজিস্টার অ্যাম্প্লিফাইং স্টেজ ইজ নট সাফিসিয়েন্ট। একটা অ্যাম্প্লিফাইং স্টেজটা অনেক সময় সাফিসিয়েন্ট নয়। ইন অলমোস্ট অল অ্যাপ্লিকেশনস উই ইউজ এ নাম্বার অফ অ্যাম্প্লিফাইং স্টেজেস। তাহলে কি হয় যে আমরা বাস্তবে কি করি না, অনেকগুলো অ্যাম্প্লিফাইং স্টেজ ব্যবহার করি, কানেক্টেড ওয়ান আফটার অ্যানাদার, মানে একটা স্টেজ তারপর আরেকটা স্টেজ এভাবে যুক্ত করা থাকে। দ্য সিগন্যাল টু বি অ্যাম্প্লিফাইড ইজ ফেড ইনটু দ্য ইনপুট অফ দ্য ফার্স্ট স্টেজ। তাহলে ফার্স্ট স্টেজের ইনপুটে আমরা সিগন্যালটাকে দিচ্ছি। দ্য আউটপুট অফ দ্য ফার্স্ট স্টেজ ইজ কানেক্টেড টু দ্য ইনপুট অফ দ্য সেকেন্ড স্টেজ। ফার্স্ট স্টেজের যেটা আউটপুট সেটা সেকেন্ড স্টেজের ইনপুটে যোগ করা থাকে।
দ্য সেকেন্ড স্টেজ ফিডস দ্য থার্ড স্টেজ, সেকেন্ড স্টেজটা আবার থার্ড স্টেজকে ফিড করবে, এইভাবে চলতে থাকবে। আলটিমেটলি দ্য আউটপুট অ্যাপিয়ার্স অ্যাক্রস দ্য লোড কানেক্টেড টু দ্য আউটপুট অফ দ্য ফাইনাল স্টেজ, তাহলে ফাইনালি একটা লোড থাকবে। সাচ এ কানেকশন অফ দ্য অ্যাম্পলিফায়ার স্টেজেস ইজ নোন অ্যাজ দ্য কাস্কেডেড অ্যাম্পলিফায়ার। তাহলে ছবিতে তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে একটা ইনপুট সিগন্যাল, এখানে আমরা একটা রেজিস্ট্যান্স ইউজ করেছি, এবং এইটা হচ্ছে একটা পার্টিকুলার ইনপুট অফ দ্য স্টেজ ওয়ান অ্যাম্পলিফায়ার A1 B1 এবং অ্যাম্পলিফায়ারের যেটা আউটপুট যেটা হবে সেটা হচ্ছে এই জায়গায় A2 B2, সেটা হবে অ্যাম্পলিফায়ার স্টেজ 2 এর ইনপুট, আবার A3 B3 হচ্ছে আউটপুট, এবং ফাইনালি একটা লোডের মধ্যে এই আউটপুটটাকে আমরা নিচ্ছি। তাহলে এইভাবে একটা কাস্কেডেড অ্যাম্পলিফায়ারকে আমরা দেখেছি। The load is connected to the output of the second stage of terminals A3 B3, যে RL কে আমরা A3 B3 এই জায়গায় আমরা লাগিয়েছি। If this cascaded amplifier is to work properly, certain conditions must be satisfied. এই যে cascaded amplifier যেটা কাজ করছে তার জন্য কতগুলো কন্ডিশন দরকার, সেই কন্ডিশনগুলো আমরা আলোচনা করছি। The working of one stage should not adversely affect the performance of the other, মানে একটার স্টেজ অন্য স্টেজকে কিন্তু অ্যাফেক্ট করা চলবে না। First of all, we would want that the whole of the signal voltage Vs to reach the input of the first stage. এই যে সিগন্যাল ভোল্টেজের ছবিটা দেখানো হয়েছে Vs যেটা আছে এটা স্টেজ ওয়ান অর্থাৎ যেটা ফার্স্ট স্টেজ যেটা আছে এই ফার্স্ট স্টেজের ইনপুটের মধ্যে এই পুরো ভোল্টেজটাকে পৌঁছাতে হবে। তো এই জিনিসটা কিভাবে করা সম্ভব? This can happen only when the input resistance of the stage at terminals A1 B1 is high compared to the source resistance Rs. এটা তখনই সম্ভব যে এই জায়গার যে ইনপুট রেজিস্ট্যান্স যেটা আছে সেটা এই সোর্স রেজিস্ট্যান্স Rs এর তুলনায় অনেকটা বেশি হতে হবে, তবে গিয়ে কি হবে পুরো ভোল্টেজ ড্রপটা সেই ইনপুট রেজিস্ট্যান্সে গিয়ে পড়বে। Recall that a source works as a good voltage source when the load resistance is much greater than the source resistance. আমরা এটা পড়েছি যে একটা ভালো ভোল্টেজ সোর্স তখনই আমরা বানাতে পারবো যখন লোড রেজিস্ট্যান্সটা কি হবে সোর্স রেজিস্ট্যান্সের থেকে অনেক বেশি হবে। Here the input resistance of the first stage acts as the load resistance to the source. তাহলে এই যে ফার্স্ট স্টেজ যেটা আছে ফার্স্ট স্টেজের যেটা ইনপুট রেজিস্ট্যান্স সেটাকে আমরা এই সোর্সটার সাপেক্ষে একটা লোড রেজিস্ট্যান্স হিসেবে ভাবতে পারি যেটা খুব বেশি হওয়া প্রয়োজন। Secondly, it is desirable that the performance of the first stage is not disturbed when we connect the second stage at terminals A2 B2. তাহলে যে আমরা যখন সেকেন্ড স্টেজটাকে ফার্স্ট স্টেজের সঙ্গে যুক্ত করছি ফার্স্ট স্টেজের পারফরমেন্সটা কিন্তু ডিস্টার্ব হওয়া যাবে না। ফর দিস দ্য আউটপুট রেজিস্ট্যান্স অফ দ্য ফার্স্ট স্টেজ শুড বি লো। এটা তখনই সম্ভব যখন আমরা ফার্স্ট স্টেজের আউটপুট রেজিস্ট্যান্সটাকে অনেক লো করে দেবো। অলসো দ্য ইনপুট রেজিস্ট্যান্স অফ দ্য সেকেন্ড স্টেজ শুড বি হাই। তাহলে এই দুটো জিনিস একসঙ্গে কী করে করব আমি আবার রিপিট করছি, আউটপুট রেজিস্ট্যান্স অফ দ্য ফার্স্ট স্টেজ শুড বি লো, ইনপুট রেজিস্ট্যান্স অফ দ্য সেকেন্ড স্টেজ শুড বি হাই। এখন দেখো এখানে একটা কথা যেটা বলেছি যে ইনপুট রেজিস্ট্যান্স অফ দ্য সেকেন্ড স্টেজ হুইচ কামস ইন প্যারালাল উইথ দ্য লোড রেজিস্ট্যান্স অফ দ্য ফার্স্ট স্টেজ। তাহলে ফার্স্ট স্টেজের যেটা লোড রেজিস্ট্যান্স তার সঙ্গে এই সেকেন্ড স্টেজের ইনপুটটাকে আমরা প্যারালালে রাখি। You may recollect that connecting a high resistance in parallel with a low resistance element of a circuit does not much affect the working of the circuit. কেন? Now the resistance of the parallel combination will almost be same as the low resistance itself. তার মানে যেটা হচ্ছে দেখো যে যেহেতু আমরা ফার্স্ট স্টেজের আউটপুট সেটা তো লো হবে বললাম, সেকেন্ড স্টেজের ইনপুট সেটাকে অনেক হাই করা হয়, তাহলে কি হবে এই যে হাই ভ্যালু আর লো ভ্যালু দুটো রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে তাহলে তাদের যেটা এফেক্টিভ রেজিস্ট্যান্স যেটা হবে কম্বিনেশনের যে রেজিস্ট্যান্স যেটা হবে সেটা কিন্তু লোয়ের দিকেই কিন্তু থাকবে। এই কারণে কি হবে যে সেকেন্ড স্টেজের যে পারফরমেন্স সেই পারফরমেন্সটা কিন্তু ডিস্টার্বড হবে না, বাট যেহেতু আমরা ফার্স্ট স্টেজের যেটা আউটপুট সেটা লো ছিল আর সেকেন্ড স্টেজের যেটা ইনপুট রেজিস্ট্যান্স সেটাকে আমরা হাই রেখেছি বাট প্যারালাল কম্বিনেশনে রেখেছি ফার্স্ট স্টেজের ইনপুটের সঙ্গে, এইভাবে এই দুটো ব্যাপারকে আমরা অ্যাডজাস্ট করেছি। Moreover, the first stage serves as the voltage source for the second stage. আমরা যখন সেকেন্ড স্টেজের কথা ভাববো তখন ফার্স্ট স্টেজটা অ্যাজিভ একটা ভোল্টেজ সোর্সের মতন কাজ করবে। আমরা এই ছবিতে দেখিয়েছি যে এইখানে অ্যাকচুয়াল ভোল্টেজ সোর্সটা আছে এবং এটা হচ্ছে স্টেজ ওয়ান, বাট আমরা যখন স্টেজ টু এর কথা যখন ভাববো তখন এই যে স্টেজ ওয়ান থেকে যেহেতু তার আউটপুটটা এই স্টেজ টুতে গিয়ে ঢুকছে, এর আউটপুটটা স্টেজ টুতে গিয়ে ঢুকছে বলে এই স্টেজ ওয়ানটাকে অ্যাজিভ আমি একটা ভোল্টেজ সোর্স হিসাবে ভাবতে পারি। দ্য ইনপুট রেজিস্ট্যান্স অফ দ্য সেকেন্ড স্টেজ
অ্যাক্টস অ্যাজ দ্য লোড রেজিস্ট্যান্স ফর দ্য ভোল্টেজ সোর্স। তাহলে সেকেন্ড স্টেজের যেটা ইনপুট রেজিস্ট্যান্স সেটা ফার্স্ট স্টেজের একটা লোড হিসেবে কাজ করবে। দ্য আউটপুট রেজিস্ট্যান্স অফ দ্য ফার্স্ট স্টেজ ইজ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ভোল্টেজ সোর্স। দ্য আউটপুট রেজিস্ট্যান্স অফ দ্য ফার্স্ট স্টেজ ইজ দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য ভোল্টেজ সোর্স। তাহলে ফার্স্ট স্টেজের যেটা আউটপুট সেটাকে আমরা ভোল্টেজ সোর্সের ইন্টারনাল রেজিস্ট্যান্স হিসেবে মনে করতে পারি। দ্য ইন্টারনাল রেজিস্ট্যান্স অফ দ্য সোর্স মাস্ট বি লো কম্পেয়ার টু দ্য লোড রেজিস্ট্যান্স। আমরা জানি যে ইন্টারনাল রেজিস্ট্যান্সকে লোড রেজিস্ট্যান্সের থেকে কম হতে হয়, এবং এটা তো বাস্তব হয়ই, কারণ আমরা আগেই বলেছি যে ফার্স্ট স্টেজের যেটা আউটপুট সেটা লো হবে। এগেন দ্য সেকেন্ড অ্যাম্প্লিফায়ার স্টেজ উইল ডেলিভার মোর পাওয়ার টু দ্য লোড RL অনলি ইফ ইটস আউটপুট রেজিস্ট্যান্স ইজ লো। এখন দেখো এই যে সেকেন্ড অ্যাম্প্লিফায়ার স্টেজ যেটা আছে সেই সেকেন্ড অ্যাম্প্লিফায়ার স্টেজের কী করবে যে এটা RL এর মধ্যে বেশি পাওয়ার ডেলিভার করবে তখনই ইফ ইটস আউটপুট রেজিস্ট্যান্স ইজ লো, মানে এই সেকেন্ড স্টেজের আউটপুট রেজিস্ট্যান্সটাকে ওই একই রকমভাবে অর্থাৎ ফার্স্ট পেজের আউটপুট রেজিস্ট্যান্সটা যেমন লো ছিল তেমনই লো করতে হবে। দাস উই ফাইন্ড দ্যাট এ গুড অ্যাম্প্লিফায়ার স্টেজ ইজ ওয়ান হুইচ হ্যাজ হাই ইনপুট রেজিস্ট্যান্স অ্যান্ড এ লো আউটপুট রেজিস্ট্যান্স। এই ব্যাপারটা খুব ভালো করে অবজার্ভ করতে হবে যে কোনো অ্যাম্প্লিফায়ার স্টেজের ক্ষেত্রে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যে যাতে করে তার হাই ইনপুট রেজিস্ট্যান্স থাকে এবং লো আউটপুট রেজিস্ট্যান্স থাকে। এখন ঘটনা যেটা হলো যে আমরা সিবি কনফিগারেশন স্টাডি করে দেখেছি যে তার ইনপুট রেজিস্ট্যান্স হচ্ছে ভেরি লো অফ দি অর্ডার অফ 20 ওম অ্যান্ড এ ভেরি হাই আউটপুট রেজিস্ট্যান্স আছে অফ দ্য অর্ডার অফ 1 মেগা ওম। ইট ইজ জাস্ট দ্য রিভার্স অফ হোয়াট উই ডিজায়ার। আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে হাই ইনপুট বাট লো আউটপুট। তাহলে সিবিটা হচ্ছে সিবি কনফিগারেশনের যেটা স্ট্রাকচার সেটা হচ্ছে আমরা যেটা চাইছি তার ঠিক অপোজিট। দ্যাট ইজ ওয়াই সিবি কনফিগারেশন ইজ আনপপুলার। Comparatively, the C configuration is much better as regards its input and output resistance. Its input resistance is of the order of 1 kilo ohm and output resistance is of the order of 10 kilo ohm. তাহলে এটা মোটামুটি অ্যাডজাস্টেবল। A transistor in the C configuration makes a much better amplifier. এই কারণে C কনফিগারেশনে একটা বেটার অ্যাম্প্লিফায়ার হয়। Furthermore, the current gain, voltage gain and power gain of the C is much greater than those of CB amplifier. From the point of view of cascading of amplifier stages, the CC configuration would have been the best. কেন কি সিসি কনফিগারেশনের ক্ষেত্রে ইনপুট রেজিস্ট্যান্সটা হচ্ছে ভেরি হাই হয় 150 কিলো ওম, যেখানে আউটপুট রেজিস্ট্যান্সটা হচ্ছে ভেরি লো 800 ওম। হাউএভার আনফর্চুনেটলি দ্য ভোল্টেজ গেইন অফ দ্য সিসি অ্যাম্প্লিফায়ার ইজ লো অ্যান্ড লেস দ্যান ইউনিটি। ভোল্টেজ গেইনটা কম হয়। দেয়ারফোর উই ইউজ সিসি অ্যাম্প্লিফায়ার অনলি ইন সাচ অ্যাপ্লিকেশনস where the requirement of high input resistance is the prime importance। যেখানে শুধুমাত্র হাই ইনপুট রেজিস্ট্যান্সটাই প্রাইম ইম্পর্টেন্ট সেখানে সিসি অ্যাম্প্লিফায়ার ব্যবহার করা যেতে পারে, অন্য ক্ষেত্রে কিন্তু করা যাবে না। এই কারণে আমরা ব্যবহারিক ক্ষেত্রে সি অ্যাম্প্লিফায়ার ব্যবহার করি। তাহলে আশা করি এখানে আমরা যে তুলনামূলক আলোচনাটা করলাম সিসি এবং সিবি কনফিগারেশনের সেটা বুঝতে পেরেছো। কন্টেন্টটা আমরা নিয়েছি বেসিক ইলেকট্রনিক্স বই থেকে বাই NN ভার্গভা। ফার্দার আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য তোমরা এই বইটি একবার পড়ে নিতে পারো এবং এই লেকচারটা শোনার জন্য সমস্ত ছাত্রছাত্রীকে ধন্যবাদ জানাই।